আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন, সৌদি আরব মুসলিম দেশ হয়েও কেন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করেছে? এত ঘনিষ্ঠ বন্ধুত্ব আমেরিকার সঙ্গে সৌদি আরবের কেন? স্বভাবতই কারণ মুসলিম বিশ্বের কাছে আমেরিকা, ইসরায়েল বা খ্রিস্টান যে রাষ্ট্রগুলো আছে, অমুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো আহ বন্ধুত্ব থাকবে না, এটি স্বাভাবিক। বিশেষ করে ইসলামে তো এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, তাদেরকে তোমরা কোনোভাবেই বিশ্বাস করো না। এরপরেও সৌদি আরব কি করে, যেখানে মক্কা শরীফে কাবা শরীফ রয়েছে, অর্থাৎ মুসলমানদের আবেগ অনুভূতির সর্বোচ্চ স্থান যে জায়গাটি সৌদি আরব, সেই সৌদি আরব কি করে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে পারে? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। পেছনে বলতে প্রায় 100 বর্ষ পেছনে, অর্থাৎ উসমানী সাম্রাজ্যের পতন ঘটিয়ে আহ ব্রিটেন এবং ফ্রান্সের মদদে কিন্তু সৌদির যে রাজবংশধর রয়েছে, তাদের এই আল সৌদ রাজবংশ আর কি, আল সৌদ রাজবংশের হাত ধরেই কিন্তু বর্তমান বা আজকের এই যে আধুনিক সৌদি আরবকে দেখছি আমরা, সেই সৌদি আরব গড়ে উঠেছে 1932 সালের দিকে। এই সময়টাতে কিন্তু সৌদি আরব খুব শক্তিশালী অর্থনীতির দেশ ছিল না, অর্থাৎ সৌদি আরব একটি সাদামাটা দেশ ছিল। 1938 সালে যখন আহ পারস্য উপসাগরীয় অঞ্চলে তেলের খনির সন্ধান পায়, এরপর থেকে আর সৌদি আরবকে পেছন ফিরে তাকাতে হয়নি। সৌদি আরবের অর্থনীতি খুব দ্রুত অগ্রসর হতে থাকে। এরপরে সৌদি আরব এই ব্রিটিশদের হাত ছেড়ে দিয়ে আমেরিকার সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ 1945 সালে। 1945 সালে আমেরিকা এবং সৌদি আরবের নতুন বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি হয়, অর্থাৎ বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ এবং আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে একটি চুক্তি হয়। সেই চুক্তিটা ছিল হচ্ছে অয়েল ফর সিকিউরিটি, অর্থাৎ তেলের বিনিময়ে নিরাপত্তা। এই যে তেলের বিনিময়ে নিরাপত্তা, এই চুক্তিতে যেটা ছিল, যেহেতু সৌদি আরবের তেল আছে, মানে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম একটি বৃহত্তম দেশ। তো সৌদি আরব এই তেলটা আমেরিকাকে নিরবিচ্ছিন্ন ভাবে সরবরাহ করবে। এর বিনিময়ে সৌদি আরবকে আমেরিকা সব ধরনের নিরাপত্তা, সামরিক নিরাপত্তা বলি, সার্বভৌম নিরাপত্তা বলি, এই সব ধরনের নিরাপত্তা প্রদান করবে। এখন বিষয়টি হলো, এই যে চুক্তির পরে, এই চুক্তির আলোকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন খনি রয়েছে, বিশেষ করে তেল, বর্তমান বিশ্বের মানে বিশ্ব পরিচালনায় মানে তেলের তো কোনো বিকল্প নেই, গ্যাসের বিকল্প নাই, এবং যে খনিজ সম্পদগুলো রয়েছে, এই খনিজ সম্পদগুলোকে মেনটেনেন্স নিয়ে, বন্টন নীতি নিয়ে, মানে এই খনিজ সম্পদকে কেন্দ্র করে, তেল, গ্যাস, এইগুলোকে কেন্দ্র করে মানে একটা উত্তপ্ত পরিস্থিতি সবসময়, মানে ক্ষমতার বা আধিপত্যের কম বেশি একটা বিষয় সেখানে সবসময় মানে বিরাজমান থাকে। তো সৌদি আরবের সঙ্গে আমেরিকার এই চুক্তিটা যে শুধু বাণিজ্যিক বিষয়টা এরকম নয়, মানে মানে এই মধ্যপ্রাচ্যের যে, অর্থাৎ মিডল ইস্ট দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন বা সন্ত্রাসী দমনকে কেন্দ্র করে সৌদি আরবকে সব মানে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে বা বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা বা সামরিক সহযোগিতা করে থাকে আমেরিকা সৌদি আরবকে এই ধরনের নিরাপত্তাগুলো দিয়ে আসছে। এখন এই নিরাপত্তার মধ্য দিয়ে এতদিন যে নিরাপত্তাটা দিয়ে এসেছে, এই নিরাপত্তার পরে যে হঠাৎ করে এত বছর পরে, অর্থাৎ 1945 সালের পরের থেকে আজকে হঠাৎ করে কেন একটা নতুন প্রশ্ন আবার সামনে এসেছে যে আমেরিকার সৌদি আরবের বন্ধুত্ব কেন থাকবে? হ্যাঁ, হয়তোবা এই বন্ধুত্ব নাও থাকতে পারে। এ কারণেই বলছি, যেমন ব্রিটিশদের হাত ছেড়ে দিয়ে সৌদি আরব আমেরিকার হাত ধরেছিল তাদের নিরাপত্তার জন্য, আজকে যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করলো
এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, মানে শতাধিক শিশুকে হত্যা করেছে, মানে প্রায় শখানেক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে এসে আজকে ইরান যে কথাটি নতুন করে বলছে যে ইরানে পারমাণবিক শক্তি বা অ্যাটম বোমা তৈরি করা খুবই প্রয়োজন, অর্থাৎ এতদিন কিন্তু ইরান এই কথাটিকে বলেছে এটা নাজায়েজ, এটি জায়েজ নয়, হারাম। এখন আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে বা শহীদ হওয়ার পরে এই কথাটি বড় আকারে সেই দেশে মানে সামনে এসেছে যে না, পারমাণবিক অস্ত্র থাকলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে এবং ইরান জানান দিচ্ছে যেভাবে যে তাদের যে সমর ভান্ডার রয়েছে, অস্ত্র ভান্ডার রয়েছে এবং যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে আমেরিকা ইতিমধ্যে যুদ্ধ বিরতির মানে পায়তারা করছে বা সারেন্ডারের একটি প্রক্রিয়া চালাচ্ছে, অর্থাৎ আলোচনা চলছে। তো এই আলোচনাটা হবে কি না হবে সেটি মুখ্য বিষয় না। যদি হয় বা আমেরিকার যদি এই যুদ্ধে পরাজয় হয় বা ইসরায়েলের যদি এই যুদ্ধে পরাজয় হয়, সম্ভাবনা খুবই বেশি পরাজয় হওয়ার, পরাজিত হওয়ার। আলোচনার টেবিলে বারবার মানে ট্রাম্প আহ্বান জানাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। তো যদি সেটি হয় তাহলে হয়তোবা সমীকরণ কিন্তু পাল্টে যেতে পারে। অর্থাৎ যদি আলোচনা হয়, আবারও বলছি আলোচনা হবে, না হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি আলোচনা হয় অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকা যে চলমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি মানে এই যুদ্ধ বিরতি হয়, অর্থাৎ এই যুদ্ধ যদি থেমে যায়, তাহলে কিন্তু একটি নতুন সমীকরণ হবে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের হাত ধরে ফেলে, সেক্ষেত্রে সৌদি আরবের কি হবে? আবার ইরান যেভাবে মানে আক্রমণ চালিয়ে যাচ্ছে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, তাতে যদি আমেরিকা ইসরায়েলের পতন হয় মানে পরাজয় হয়, তাহলে সৌদি আরব যদি ইরানের হাত ধরে ফেলে তাহলে কি হবে? সমীকরণটা কিন্তু পাল্টে যেতেই পারে। অর্থাৎ মানে অস্তিত্ব টিকিয়ে থাকার বা টিকিয়ে রাখার লড়াইয়ে নতুন সমীকরণ কিন্তু মধ্যপ্রাচ্যে আসতেই পারে। তবে সেই ক্ষেত্রে এই মানে এটি খুবই গুরুত্বপূর্ণ যে সেই বন্ধুত্বটা কে কার সঙ্গে করবে যদি আলোচনা হয়। যেহেতু সম্ভাবনাটা এখানে খুবই কম যে আলোচনা হয়তো বা নাও হতে পারে, সে বিষয় নিয়ে হয়তো আরেকটি এপিসোডে আলোচনা করা যাবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যে আলোচনা হবে না। কিন্তু যদি হয়, আর যদি আমেরিকা সৌদি আরবের হাত ছেড়ে দিয়ে, কারণ হরমুজ প্রণালী নিয়ে তেলের যে হিসাব নিকেশ এতদিন আমরা দেখে এসেছি, যে বাজার যেভাবে আমরা দেখে এসেছি, সেই হিসাবে যদি নতুন করে বন্ধুত্ব হয় ইরান এবং আমেরিকার বা সৌদি আরব এবং ইরানের, এই সম্ভাবনা খুবই কম। তারপরও যদি হয় তাহলে সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা হয়তোবা আগামী দিনে নতুন সেই সমীকরণের দিকে পথ চেয়ে থাকবো যে কি ঘটতে যাচ্ছে, বন্ধুত্বের পরিবর্তন হতে যাচ্ছে কিনা। যদি যাই তাহলে অবাক হওয়ার কিছুই নেই, আমরা হয়তোবা নতুন আরেকটি সমীকরণ দেখতে পারবো বিশ্ব রাজনীতিতে। ভালো থাকবেন।